প্রথমে যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য চোলা কিং হু পারফর্ম আশ্বামেধ স্যাক্রিফাইস? মানে অশ্বমেধ যজ্ঞ করেছিল কোন চোল রাজা? এর অপশন আছে রাজেন্দ্র ওয়ান, কারিকাল, পরান্তকা বা পরান্তক, রাজাধিরাজ ওয়ান। তো চোল সাম্রাজ্য সম্পর্কে তোমরা পড়েছো, তো চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? আমি বলেছিলাম চোল সম্পর্কে পড়িয়েছিলাম। ইয়েস অর নো? তার মানে পড়িয়েছিলাম, তোমরা পড়োনি, সেই কারণে কোনো উত্তর দিচ্ছ না। না পড়লে কিন্তু কিছু হবে না। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল তোমার বিজয়ালয়, এবং ক্ষেত্র বিশেষে এটা বলা হয় কারিকল বলা হয় চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবার এই চোল সাম্রাজ্যের মধ্যে প্রথম তোমার অশ্বমেধ যজ্ঞ কে করেছিল, এটা একটা কোয়েশ্চেন। সেটা আনসার তোমাদের হয় কোনটা? রাজাধিরাজ ওয়ান। আনসার এখানে করে নাও, রাজাধিরাজ ওয়ান। এটা হচ্ছে আনসার। ঠিক আছে। আচ্ছা, এখানে চোল সাম্রাজ্য সম্পর্কে কিছু তথ্য আমরা যদি জানতে পারি একটু রিভাইজ হয়ে যাবে আমাদের ব্যাপারটা। এই সাম্রাজ্যের অর্থাৎ চোল সাম্রাজ্যের ক্যাপিটাল কোথায় ছিল? তাঞ্জোর, তোমাদের জানা আছে। এবং এখানে যে রাজাগুলো আছে তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো, সেগুলো এক্সামিনেন্টের কি কোয়েশ্চেন হয়। এই পিপিটি করানোর অর্থটা হচ্ছে পড়ানোর প্যাটার্নটা সম্পূর্ণ ভিন্ন হয়, এবং এখানে যে অপশনগুলো আনসার হয় না তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে অপশনগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়াটা দরকার থাকে। যেমন তোমাদের লেখা হচ্ছে রাজেন্দ্র ওয়ান, প্রথমে দেখো এই আছে রাজেন্দ্র ওয়ান, তাহলে রাজেন্দ্র ওয়ান দিয়ে কি কোনো রকম কোয়েশ্চেন হয় না? অবশ্যই হয়। রাজেন্দ্র ওয়ান হচ্ছে প্রথম শাসক যিনি চোলদের তোমার আধিপত্য দাক্ষিণাত্যে স্থাপন করেছিলেন, এবং তিনি শ্রীলঙ্কার উত্তর দিকটা তিনি আক্রমণ করেছিলেন, নর্দার্ন পার্ট অফ সিলন। এবং রাজারাজ ওয়ান একটা মন্দির তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে রাজরাজেশ্বর টেম্পল, তাঞ্জোরে করেছিলেন, এবং সেখানে শিবের উপাসনা হতো। এবার দেখো কারিকাল আছে, কারিকাল। এই যে কারিকল বলা হচ্ছে, এখানে মনে রাখবে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। এখানে অনেকে করে ফাউন্ডার, আবার অনেকে ফাউন্ডার হিসেবে কাকে দেখছে? ফাউন্ডার হিসেবে অনেকে দেখছে কাকে? বিজয়ালয়কে। BIJALAY। ঠিক আছে। এখানে একটা বিষয় মনে রাখবে, আমি যেহেতু বহুদিন ধরে পড়াচ্ছি সেহেতু বিভিন্ন ধরনের পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আছে এগুলো সম্পর্কে আমার কিন্তু স্বচ্ছ ধারণা রয়েছে। আজ থেকে বছর 12-13 আগে, 10 বছর মতো আগে, স্কুল সার্ভিস কমিশনে একটা জিকের পার্ট থাকতো। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো থাকতো, বায়োলজি থাকতো, আর আর্টসের যারা পরীক্ষা দিত তাদের ইতিহাস ভূগোল এগুলো থাকতো। ওইখানে এই কোয়েশ্চেনটা এসেছিল চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। ওখানে কিন্তু ফাউন্ডার হিসেবে বিজয়ালয়ের পরীক্ষাটা তোমাদের যদি সেন্ট্রালে পরীক্ষা দাও বা স্টেটে বিএসসি দাও, ওখানে বিজয়ালয় দেয়, কিন্তু ওইখানে কিন্তু প্রশ্ন দিয়েছিল কারিকাল। তাহলে যদি কারিকাল আর বিজয়ালয় দুটো থাকে তাহলে কিন্তু আনসার হবে কারিকাল। যদি কারিকাল না থাকে তখন হবে বিজয়ালয়। যেমন তোমাদের যদি বলা হয় ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটা, হরপ্পা সভ্যতা না মেহেরগড়? মেহেরগড় আনসার হওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায়, কেন সব পরীক্ষাতেই এখন মেহেরগড় অপশন দেয় না, তখন আমরা কি আনসার করব? হরপ্পান সিভিলাইজেশন। এবার হচ্ছে পরান্তক। পরান্তক দেখো এখানে অপশনটা দিয়েছে, এই কোয়েশ্চেন গুলো তো সব পরীক্ষা থেকে তোলা। তো এবার পরান্তক বলতে গেলে পরান্তক দুটো শাসক আছে, পরান্তক ওয়ান আছে, পরান্তক টু আছে। এবার এটাকে সাধারণত ধরে নেওয়া হয় তোমার পরান্তক ওয়ানই ধরে নেওয়া হয়, যেটা হচ্ছে ওই বিজয়ালয়ের পর হচ্ছে আদিত্য, তারপর হচ্ছে পরান্তক ওয়ান। ঠিক আছে। আর পরান্তক টু পরে আসছে, সেটা আমাদের এখানে দরকার নেই। তো এই শাসক সম্পর্কে খুব একটা বেশি পড়ার দরকার নেই, এই পরান্তক সম্পর্কে প্রশ্ন খুব একটা হয় না। আর রাজাধিরাজ ওয়ান যে রয়েছে, রাজাধিরাজ ওয়ান হচ্ছে বলতে গেলে তোমার শেষের দিকের একজন শাসক। তার সময়কালটা মোটামুটি শুরু হচ্ছে রাজেন্দ্র ওয়ানের পরে। ঠিক আছে। তাহলে রাজরাজ ওয়ান, তারপরে রাজেন্দ্র ওয়ান, তারপর হচ্ছে রাজাধিরাজ ওয়ান। ওই রাজাধিরাজ ওয়ান একটা কারণেই বিখ্যাত, সে তোমার অশ্বমেধ যজ্ঞ করেছেন, আর কোনো কারণে খুব একটা বিখ্যাত নয়। ঠিক আছে। তাহলে এখানে মনে রাখার মতো প্রশ্ন কি হলো, রাজেন্দ্র ওয়ান কি হতে পারে? তিনি প্রথম চোল সাম্রাজ্যকে দাক্ষিণাত্যে আধিপত্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নেন। কারিকাল কি হচ্ছে চোল সাম্রাজ্যের ফাউন্ডার। আর পরান্তক সম্পর্কে তেমন কিছু তোমাদের পড়ার দরকার নেই, ওটা থেকে কোয়েশ্চেন হয় না। আর রাজাধিরাজ ওয়ান হচ্ছে এমন একটা শাসক, সেক্ষেত্রে একটাই প্রশ্ন হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। ঠিক আছে।
2 নম্বর কোয়েশ্চেন দেখো, which amongst the Palar kings tried to extend their power in Assam? আসামে সাম্রাজ্য বিস্তার করেছিল পাল বংশের কোন রাজা? দেখো এখানে মনে রাখবে আসাম এমন একটা জায়গা যেখানে ওপর বেশ কতগুলো কোয়েশ্চেন হয়। আচ্ছা কি ধরনের কোয়েশ্চেন হয়, এখানে অপশন কি আছে, গোপাল আছে, ধর্মপাল আছে, মহেন্দ্রপাল আছে, নান আছে। এখানে মনে রাখবে পাল সাম্রাজ্যের উপর যদি এই তোমার আসামের উপর কোয়েশ্চেন হয়, প্রথম কথা এখানে আনসার তোমার কি হচ্ছে, ধর্মপাল। ধর্মপাল, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখানে পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কিন্তু ধর্মপাল। আচ্ছা দাঁড়াও, এখানে একটা ব্যাপার হচ্ছে, পাল সাম্রাজ্যে আসামের উপর এক্সটেন্ড করেছিল ধর্মপাল দেবপাল। এটা কিন্তু আনসারটা এখানে পরীক্ষা যেখান থেকে তোলা হয়েছে এটা কিন্তু ভুল আছে, এটা তোমরা করে রাখবে দেবপাল করে রাখো, DVPAL। আনসার কিন্তু পারফেক্ট আনসার কিন্তু দেবপাল হয়, বুঝেছো তো? এটা কোনো একটা আশা পরীক্ষা আসা কোয়েশ্চেন সে দেবপাল দেয়নি, কিন্তু পারফেক্ট আনসার কিন্তু দেবপাল। এবং দেখা যাচ্ছে ধর্মপাল কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল কিন্তু মেনলি উত্তর ভারতে, কনৌজ দখল করেছিলেন। ট্রাইপার্টিয়েট স্ট্রাগল বা ত্রিপক্ষীয় সংগ্রাম যেটা আছে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে, তিনি কিছুকালের জন্য কিন্তু কনৌজকে দখল করেছিলেন। এবং সেই কারণে রাজস্থানী কবি শ্রদ্ধাল বা শ্রদ্ধাদেব তার উদয় সুন্দরী কথা নামক কাব্যে ধর্মপালকে কি বলেছে, উত্তরাপথনাথ। কিন্তু উত্তরাপথ স্বামীর সঙ্গে এটা ঘুরিয়ে যায়, উত্তরাপথ স্বামীকে হর্ষবর্ধন, ঠিক আছে। কিন্তু দেবপাল কিন্তু আসাম আক্রমণ করছেন, আসাম কিন্তু হচ্ছে বলতে গেলে পূর্ব ভারতে। এবং এই দেবপাল যখন আসাম অভিযান করছে, আসামের তখন নাম ছিল প্রাগজ্যোতিষপুর, প্রাগজ্যোতিষপুর, ঠিক আছে। তারপর আসামের নাম হয় কামরূপ, তারপর হচ্ছে আসাম বলা হয়, আসাম বা অহম বলা হয়, ঠিক আছে। তাহলে আনসার কিন্তু এখানে হয় কিন্তু দেবপাল। যেহেতু দেবপাল নেই সেহেতু তোমরা ধর্মপালটা আনসার করতে পারো। ওকে, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে। আচ্ছা, গোপাল কে পাল বংশের ফাউন্ডার? আর মহেন্দ্রপাল দরকার নেই, মহেন্দ্রপাল সম্পর্কে পড়াশোনা করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে আসাম সম্পর্কে আর কি কোয়েশ্চেন আছে, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আসাম সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয় মধ্যযুগের ভারতবর্ষে, সেটা হচ্ছে যে অরঙ্গজেব আসাম অভিযান করেছিলেন, নিজে কিন্তু নয়। এবং এখানে ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, যখন আসাম অভিযান করেন অরঙ্গজেব, তার সেনাপতিত্ব কে করেছিলেন? করেছেন মীর জুমলা, ঠিক আছে। তা মীর জুমলা কি কারণে বিখ্যাত, এটা মনে রাখবি, ওয়ার অফ সাকসেশন বা উত্তরাধিকার দ্বন্দ্বের সময়কাল বলে একটা সময় আছে। এটা হচ্ছে অরঙ্গজেব কি করছে, তার ভাইদের হত্যা করে সিংহাসন দখল করছেন বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, বিভিন্ন বলতে 4খানা যুদ্ধ হয়েছিল। এই 4খানা যুদ্ধের পরে তিনি অরঙ্গজেব ক্ষমতায় আসেন। সেই সময়ে অরঙ্গজেবকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন দ্য পার্সিয়ান মার্চেন্ট অফ ডায়মন্ড মীর জুমলা। And Mir Jumla was the Mughal general at the time of invasion of Assam or Pragjotishpur or Kamrup, ঠিক আছে। তাহলে এখানে এই কোয়েশ্চেনটা তো হলো, তোমরা এটাও লিখে রাখো, খাতায় লিখে রাখো, তোমাদের যেহেতু এটা মিক্স আপ ক্লাস সেহেতু আমরা সব দিকেই বিচরণ করব পরীক্ষার প্রশ্নগুলোকে সামনে রেখে, যেগুলো গ্রুপ ডি থেকে ডাব্লিউবিসিএস পর্যন্ত সমস্ত পরীক্ষা আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা এখানে লিখে রাখো, শোনো একটা ব্যাপার শোনো, পড়াশোনার সিস্টেমটা কিরকম হওয়া উচিত, একটা দড়ি ধরে টানলে পরস্পর পরস্পর ওই রিলেটেড কোয়েশ্চেন বেরিয়ে আসবে, এইভাবে পড়াশোনা যদি করতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না। আর বিক্ষিপ্ত কতগুলো কোয়েশ্চেন করে ছেড়ে দিলাম, তার সঙ্গে আর কি আছে ম্যাটার আমি দেখলাম না, ওতে তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা লেখো, এর সঙ্গে লিখে রাখো, at the time of Aurangzeb, at the time of Aurangzeb, at the time of Aurangzeb, AURNGZEB, Aurangzeb, Mughal general Mir Jumla, Mughal general Mir Jumla, MIR ZUMLA, Mir Jumla, led the Mughal army, led the Mughal army, LED, led the Mughal army, led the Mughal army, Mir Jumla led the Mughal army, ঠিক আছে।
আচ্ছা, এখানে গোপাল থেকে একটা কোয়েশ্চেন তোমাদের হয়, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড কিং অফ বেঙ্গল? বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? তাহলে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। এখানে বলা হয় প্রকৃতিপুঞ্জ বা প্রকৃতি, এরা গোপালকে সিংহাসনে বসিয়েছেন। প্রকৃতিপুঞ্জ মানে কি? কমন পিপল। হি ওয়াজ ইলেক্টেড। কেউ তুমি বলতে পারো কেন স্যার শশাঙ্ক কেন হবে না? শশাঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট সভারেন রুলার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক, বাট হি ওয়াজ নট ইলেক্টেড। যেমন তোমাকে যদি বলা হয় বাংলার শেষ স্বাধীন নবাব কে, তোমার কে হবে? সিরাজউদ্দৌলা। কিন্তু তোমরা বলতে পারো কেন স্যার মীর কাসিম কেন হবে না? Why not? Because Mir Qasim was appointed by the Britishers. যাকে ব্রিটিশে অ্যাপয়েন্ট করছে সে স্বাধীন হতে পারে কি করে? তিনি ছিলেন স্বাধীন চেতা, তিনি স্বাধীন হতে চেয়েছিলেন কিন্তু পারেননি। বাট দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল ওয়াজ সিরাজ। ঠিক আছে, ছোটখাটো একটা ওয়ার্ডের জন্য আনসার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যে ব্যাপারগুলো আমাদের দখলে রাখতে হবে, যে জন্য তোমরা চান্স পাও না, নিজেরাও বুঝতে পারো না কি ভুল করে এসছো, টিচারও তোমাদের সেইভাবে পড়ায় না, সেই কারণে সমস্যাগুলো দাঁড়ায়। আর ক্লাসে প্রত্যেককে বলছি কোয়েশ্চেন করবে, চুপচাপ বসে থাকবে না, যেটাই সমস্যা আছে কোয়েশ্চেন করবে। বলো। বলছি গোপালের আগে সবাই তো নমিনেটেড ছিল। হ্যাঁ, আগেকার দিনে ইলেক্ট হতো কি করে বলো? ইলেকশনের তো কোনো ব্যাপার নেই, রাজার ছেলে রাজা হবে এটাই তো সাধারণ গল্প, তাই না? কিন্তু গোপালের ক্ষেত্রে ব্যাপারটা ইলেক্টেড, সেই ব্যাপারটা কেন হলো? কারণ তুমি যদি বাংলার ইতিহাস পড়ো তাহলে দেখবে বাংলার ইতিহাসের অতীত গৌরব কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। বাংলার ইতিহাস আমরা শুরু করছি শশাঙ্ক থেকে। শশাঙ্ক সময়ের আগে আমরা তেমন কিছু ইতিহাস পাচ্ছি না। সে গৌতম বুদ্ধের সময়কালে কিছু বিহার টিহারের অস্তিত্ব আমরা এখানে ওখানে পাচ্ছি, মেদিনীপুরে পাচ্ছি বা বর্ধমানে কিছু পাচ্ছি, সেগুলোর কথা বাদ দাও, সেগুলো পরীক্ষা আমাদের আসে না। শশাঙ্কের মৃত্যুর পর দেখা যাচ্ছে বাংলাতে একটা অরাজকপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে, যাকে বলে মাৎসন্যায়। মাৎসন্যায় মিনস lawless situation in Bengal, which was started after the fall of Sasanka and it was ended after the arrival of Gopal and he was appointed by প্রকৃতিপুঞ্জ। তাহলে গোপালকে বসাবে কে সিংহাসনে? তাহলে জনগণই বোধ করছে যে একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থা যেটা রয়েছে তা থেকে মুক্তির জন্য আমরা এমন একটা মানুষকে চাই যে আমাদের সুশাসকের ভূমিকা আসবে। মানুষ কি চায়? একটা শক্ত সামর্থ্য নেতা চায়। নরবরে মার্কা নেতা কেউই পছন্দ করে না, আগেও করতো না, মধ্যযুগেও করেনি, এখনো করে না। সেই কারণে কাকে পছন্দ করছে বুঝতেই পারছো, সেটাই হয়েছে। তো যাই হোক না কেন, আমি রাজনীতির কথা বলছি না, তো যাই হোক না কেন, সেই কারণে কি হচ্ছে, গোপালকে সিংহাসনে বসানোর মতো কেউ ছিল না। তার বাবা বা এদের পরিচয় কিন্তু খুবটা গুরুত্বপূর্ণ এখানে নয়, তাকে জনগণই বসাচ্ছে। যেমন রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিল কে? ইলতুৎমিশ মোটেই বসায়নি। রাজিয়াকে বসিয়েছিল অভিজাতরা, নোবেলসরা। তুমি বলতে পারো কেন নোবেলস? কেন? এখানে উলেমা আর নোবেলসকে কিন্তু অনেকে এক করে ফেলে। উলেমা কারা? ধর্মীয় প্রধানরা। ধর্মীয় প্রধানরা আবার রাজিয়াকে সহ্য করতে পারতো না, কারণ রাজিয়া মহিলা হলেও তার যথেষ্ট কোয়ালিটি ছিল, কিন্তু তার একটা প্রবলেম ছিল যে তিনি ছেলেদের পোশাকে দরবারে আসছেন, হিজাব টিজাব সব মানতেন না, ভালো তরোয়াল খেলতে পারতেন। এই ব্যাপারটা কিন্তু মোল্লাদের মোটেই পছন্দ হয়নি। সেই কারণে তারা কি করছে, তার চক্রান্ত করেছিল, তার শিকার হয় রাজিয়া মারাও যাচ্ছে, পরবর্তীকালে নিহত হচ্ছেন। তো সেই কারণে কি হচ্ছে, গোপাল ওয়াজ ইলেক্টেড। গোপালের পর কি হচ্ছে, পাল বংশ আসছে, তারপরে সেন বংশ। সেন বংশের শেষে কি হচ্ছে, বাংলায় মুসলিম আক্রমণ হচ্ছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণ। তিনি বাংলার যে উৎকর্ষতা, যে শিক্ষার ব্যাপ্তি, যে সামাজিক পরিকাঠামো, সেটাকে সহ্য করতে পারেননি। এসছে আফগানিস্তান থেকে উল্টো পাল্টা টাইপের লোক, সেই কারণে কি করেছে, কিছু না পেয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো তারপরে শুরু হয়েছে তোমার দীর্ঘদিন পরে বাংলায় সুলতানি যুগ। সেটা শুরু হচ্ছে ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী, তারপরে তোমার মাহমুদ শাহী বংশ, তারপরে তোমার ইলিয়াস শাহী বংশ গিয়ে তোমার হুসেন শাহী বংশ গিয়ে তোমার শেষ হচ্ছে। এইভাবে চলছে বাংলার একটা দীর্ঘ ইতিহাস। তো যারা প্রিলিমিনারি ক্লাসগুলো প্রথমে দিকে করেছো, হিস্ট্রি অফ বেঙ্গল আমি লিখিয়েছিলাম, মনে আছে? পরস্পর চার্ট আকারে লিখিয়েছিলাম, ইয়েস অর নো? আরে হ্যাঁ না কিছু তো একটা বলো। তাহলে আচ্ছা, চলো তারপর কোয়েশ্চেন আসি। ইন দ্য রেইন অফ গুপ্ত ডাইনাস্টি ক্যাপিটাল অফ মাগাধ ওয়াজ। গুপ্ত যুগে রাজধানী কোথায় ছিল? তাহলে গুপ্ত যুগের রাজধানী কোথায় ছিল বলো? কি হবে আনসারটা বলো দেখি তোমরা। অপশন কি আছে? পাটলিপুত্র। হ্যাঁ,
দেখো আমরা যদি একদম ঠিক আনসার, আগে আনসারটা আমরা টিক দিই। আমরা কাদের ইতিহাস করছি? মগধের ইতিহাস। মগধের ইতিহাস করেছি ষোড়শ মহাজন-পদের পর থেকে, এবং যেখানে মগধের প্রথম রাজত্ব করছে হর্ষাঙ্ক বংশ। হর্ষাঙ্ক বংশের সময়কালে বা বিম্বিসারের সময়কালে রাজধানী কি ছিল? রাজগৃহ। অ্যাট ফার্স্ট ছিল রাজগৃহ, ঠিক আছে। রাজগৃহের পর কি এসে? বৈশালী। তারপরে আবার চেঞ্জ হয়েছে, রাজগৃহতে গেছে, তারপর হচ্ছে পাটলিপুত্র, ঠিক আছে। আর গুপ্তদের সময়কালে একটা অল্টারনেটিভ ক্যাপিটাল ছিল, সেটা হচ্ছে তোমার উজ্জয়িনী। এই যে উজ্জয়িনী দেখছো, উজ্জয়িনীটা গুপ্তদের সময় অল্টারনেটিভ ক্যাপিটাল। উজ্জয়িন বা উজ্জয়িনী, ঠিক আছে। অল্টারনেটিভ ক্যাপিটাল বাংলা কি? বিকল্প রাজধানী, ঠিক আছে। রাজধানীর সমতুল্য একটা জায়গা। তাহলে যদি বলা হয় মগধের রাজধানী কি ছিল, সময়ের যদি পরিবর্তন না করে থাকে, তাহলে তিনটেই আনসার হতে পারে। রাজগৃহ হতে পারে, বৈশালী হতে পারে, পাটলিপুত্র হতে পারে। উজ্জয়িনী চট করে দেয় না, ঠিক আছে। টোটাল হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি জানতে হবে মানে পণ্ডিত হতে হবে না। এক্সাম ওরিয়েন্টেড ম্যাটার যেগুলো আসে, যেভাবে তোমাদের লিখিয়েছি সেইভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। দেখো এগুলো কিন্তু তোমাদের লেখানো আছে, পরস্পর পরস্পর লেখানো আছে সব, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে কানৌজ, কন্যাকুঞ্জ একটা জায়গা ছিল, উজ্জয়িনী হচ্ছে আজমের। এসব জায়গাগুলো ঐতিহাসিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। দ্য গ্রেট পোয়েট চাঁদ বরদাই ওয়াজ এ কোর্টিয়ার অফ। চাঁদ বরদাই কার সভাকবি ছিলেন? ইব্রাহিম লোদি, সমুদ্রগুপ্ত, পৃথ্বীরাজ চৌহান, হর্ষবর্ধন। কি হবে বলতো? তোমাদের জানা আছে? পৃথ্বীরাজ চৌহান। তার গ্রন্থটার নাম কি? পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো, তাই না? হ্যাঁ, চাঁদ বরদাই লেখাটা পৃথ্বীরাজ রাসো, যেখান থেকে তোমার পৃথ্বীরাজের ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে, যেমন ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর ক্ষমতা লাভ করছেন। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বানভট্ট। বানভট্ট, ঠিক আছে। তাহলে এইভাবে সিকোয়েন্স নিয়ে পড়াশোনা করো। ইব্রাহিম লোদির ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসো। What was the main object of the invasions of Mahmud of Ghazni to India? গজনী মামুদের ভারতবর্ষে আক্রমণের উদ্দেশ্য কি ছিল? গজনীর মামুদ। তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায়, গজনী জায়গাটা কি? গজনী হচ্ছে প্র্যাকটিক্যালি আফগানিস্তানের একটা জায়গা, সেই কারণে গজনীর মামুদ বলা হচ্ছে, ঠিক আছে। মামুদ মানে যেটা আমরা সুলতান মাহমুদ জানি, 17 বার ভারত আক্রমণ করেছেন। তা ভারতবর্ষে তার আক্রমণের উদ্দেশ্যটা কি ছিল? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মাহমুদ আক্রমণ করছে। কবে থেকে কবে? 1000 সি থেকে 1027 সি, এই সময় আক্রমণ করছেন। তার আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে লুণ্ঠন করা, সোনা দানা সম্পদ সব লুণ্ঠন করা। হ্যাঁ, তার মোটেই ইচ্ছা ছিল না ভারতবর্ষে তিনি স্থায়ীভাবে সাম্রাজ্য বিস্তার করে থাকবেন। তা তিনি ছিলেন যে লুঠেরা। তাহলে অপশন গুলোর মধ্যে কোনটা হচ্ছে দেখো তো? অপশন বি। বি হচ্ছে ভেরিফাইং। তাহলে অপশন হচ্ছে বি। অ্যাকোয়ার বা প্লাউন্ডার, এটা কথাটা কি হতে পারে? প্লাউন্ডার, প্লাউন্ডার, PLUNDR, প্লাউন্ডার মানে লুণ্ঠন করা। দ্য ওয়েলথ অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো আমরা ধর্ম করে লাফালাফি করি তো। ভারতবর্ষ যারা আক্রমণ করেছে কেউ কিন্তু ধর্মের কারণে আক্রমণ করেনি। কেউ হয়েছে সোনাদোনা লুটপাট করবো, বা কেউ ভেবেছে আমরা এখানে সাম্রাজ্য বিস্তার করব। শাসক হিসেবে যারা বসেছে তারা পরবর্তী ক্ষেত্রে অনেকে রিজিড হয়েছে, অনেকে রিজিড হয়নি, সেই ব্যাপারটা আলাদা। যেমন মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল ধর্মীয় কারণবশত নয়, কিন্তু সে সোনাদানা লুটপাট করার একটা ইচ্ছা ছিল। তার সঙ্গে তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে থেকে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, ভারতবর্ষটাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন। তাহলে ওরা হিন্দু বলে আক্রমণ করবো, ওরা মুসলিম বলে আক্রমণ করবো, এরকম কিন্তু উদ্দেশ্য ছিল না। এইসব ফালতু কাজগুলো এসছে শাসকদের কাছ থেকে, পরবর্তীকালে যারা শাসক ছিল তাদের কাছ থেকে, বুঝেছো?
তারা তো ঔরঙ্গজেব তো তোমার বিজাপুর গোলকুন্ডা আক্রমণ করতো না, বিজাপুর গোলকুন্ডা তো মুসলমান, তা মুসলমান হয়ে মুসলমানকে আক্রমণ করছে। আবার তাহলে প্রথম বাজিরাও সে তো হচ্ছে হিন্দু, হিন্দু পাত পয়সা আদর্শ নিয়ে সে তাহলে কর্ণাটক আক্রমণ করলো কেন? কর্ণাটক তো হিন্দু। শাসকদের কোনো জাত ধর্ম হয় না, ওর যেটা দরকার বলে মনে করে গদি বাঁচানোর জন্য সেটাই করে। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ এ টার্কিশ কমান্ডার হু কনকোয়ার্ড বিহার এন্ড বেঙ্গল? এটা তোমার জানা। লক্ষ্মণ সেনের সময়কালে আক্রমণ করেছিল কে বলো একটু দেখো। ইখতিয়ার উদ্দিন তাহলে দেখো ইখতিয়ার উদ্দিন খলজি দিয়েছে, কুতুবউদ্দিন আইবক দিয়েছে, বখতিয়ার খলজি দিয়েছে, মোহাম্মদ বিন কাসিম দিয়েছে। তাহলে কোনটা হবে এখানে? ইখতিয়ার উদ্দিন। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন খলজি বলবো না বখতিয়ার খলজি বলবো? এ আর সি এর মধ্যে কোনটা হওয়া উচিত? স্যার বখতিয়ার খলজি। দেখো তোমরা কি ভুলটা করলে বলো তো। তোমরা আত্মবিশ্বাসের জন্য প্রথমটা পড়েই তোমরা জানো এই কোয়েশ্চেন আমার ভুল হবে না, 4টে অপশন কিন্তু তোমরা পড়লে না। এইটা ভুলটা পরীক্ষার হলে কখনো করবে না। কম্পালসারি যতই জানা আনসার হোক তার থেকে আরো ভালো আনসার থাকতে পারে, কাছাকাছি আনসার হতে পারে, সেই কারণে 4টে অপশন না পড়ে কখনোই আনসার করবে না। এটা হয় বখতিয়ার খলজি। এখান থেকে সচেতন হয়ে যাও কোন ভুলগুলো আমরা করি। ঠিক আছে, এখানে যে শাসকগুলো আছে ইখতিয়ার উদ্দিন খলজি বলে অবশ্যই এখানে বখতিয়ারটা নেই, তাই ওটা আনসার হবে না। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক কে ছিল? তোমার দাস বংশের প্রতিষ্ঠাতা, তাই তো? তাহলে আইবক শব্দের অর্থ কি? আইবক শব্দের অর্থ কি? দাস তো হয় পরীক্ষায়, কিন্তু পারফেক্ট মিনিংটা কি? মুন ফেস বা মুন লর্ড। তোমাদের দেখবে দাস বংশ লেখা দিয়ে বলেছিলাম আইবক শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতো মুখ বা মুন লর্ড। ঠিক আছে, ওটা অপশনে থাকে না, কিন্তু যখনই তোমরা একটু উচ্চস্তরীয় পরীক্ষায় যাবে, বিসিএস মেন্স, আইএস প্রিলি, সেট নেট, এখানে কিন্তু দাস কিন্তু থাকবে না। দাসটা সম্পূর্ণ ভুল উত্তর, এটাই পরীক্ষায় দেওয়া হয়, ক্লার্কশিপ লেভেলে এটাই দেওয়া হয়। ঠিক আছে, আইবক শব্দের পারফেক্ট মিনিং হচ্ছে মুন ফেস বা মুন লর্ড। যখনই পরীক্ষার মান উঁচু নিচু হবে তখনই আনসারের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রবলেম আসবে। আর মোহাম্মদ বিন কাসিম আছে, মোহাম্মদ বিন কাসিম কি কারণে বিখ্যাত? স্যার ফার্স্ট ইন্ডিয়া অ্যাটাক করে। একদম ঠিক। কে অ্যাটাক করে? সেটা কে? ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণকারী, হ্যাঁ তাই না? স্যার। এবং আরবীয় আক্রমণ করতে পারি। প্র্যাকটিক্যালি তিনি তো আরবীয় ছিলেন না, তিনি হচ্ছেন ইরাকের শাসক হচ্ছে হাজ্জাজ, হাজ্জাজের তোমার জামাই। 18 বছর বয়সে ভারত আক্রমণ করেছিল, এবং তিনি যখন ফিরে যান তিনি কিন্তু সেইভাবে এখানে আক্রমণটাকে সাকসেস দিতে পারেননি, সেই কারণে ফিরে যাওয়া মাত্র তার মাথাটাকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এবার লিখছে হোয়াই আলাউদ্দিন খলজি ইন্ট্রোডিউসড মার্কেট কন্ট্রোল মেজার্স অর ইকোনমিক রেগুলেশনস? আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি বা অর্থনৈতিক নির্দেশনামা কেন কার্যকর করেন? বলছে ফর ওয়েলফেয়ার অফ দ্য কমন পিপল। বি বলছে টু কিপ হিজ সোলজার্স কন্টেন্টেড অন এ লো স্যালারি, আচ্ছা সি বলছে টু স্টপ ইলিগাল ট্রেড প্র্যাকটিস, ডি বলছে টু কন্ট্রোল দ্য হিন্দু মার্চেন্টস অ্যান্ড ট্রেডার্স। এর মধ্যে কোনটা হবে? অপশন সি। অপশন বলো বলো বলো, ভুল হোক কি হোক বলো না, কোনো অসুবিধা নাই। এখানে মনে রাখবে আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি ক্যাশ স্যালারি দিয়ে স্ট্যান্ডিং আর্মি রেখেছিলেন। ক্যাশ স্যালারি, আয় কি দিয়ে স্যালারি তোমার সোলজার রাখতো? জমি দিয়ে রাখতো। কোনো সোলজারকে বললো তোকে 20 বিঘা জমি দেওয়া হলো, তুই ওটা চাষবাস করবি, তার বিনিময়ে তুই যুদ্ধ করবি। তার যতদিন যুদ্ধ করবি, যতদিন সেবা করবি, ততদিন 20 বিঘা জমি তোর। তাহলে জমি থেকে যে আয় হচ্ছে সেই আয়টা হচ্ছে তার মাইনে, তাই তো? কিন্তু আলাউদ্দিন খলজি করলো না, এখানে কিন্তু এই জমি দিয়ে রাখা হবে না, ক্যাশ স্যালারি দিয়ে রাখা হবে, এবং স্ট্যান্ডিং আর্মি থাকবে। তারা চাষবাস অসময় করলে আর সময় এসে যুদ্ধ করলে এরকম হবে না, সারা বছরই যুদ্ধ নিয়ে থাকবে, প্র্যাকটিস করবে, যুদ্ধ করবে, তাকে চাষবাস সে করবে না বা অন্য কিছু করবে না। স্ট্যান্ডিং আর্মি, এই যে স্ট্যান্ডিং আর্মি তাদের বেতন কত ছিল? স্ট্যান্ডিং আর্মি দুটো ভাগ করা হয়, এক আসপা দো আসপা। এক আসপা মানে কি? যে সোলজারের একটা ঘোড়া আছে, আর দো আসপা মানে কি? যে সোলজারের দুটো ঘোড়া আছে। এক আসপার বেতন ছিল বার্ষিক
234 টঙ্কা। আর দোয়াস পা যাদের দুটো ঘোড়া আছে সোলজারের, তাদের বার্ষিক বেতন ছিল 234 টঙ্কা প্লাস 78 টঙ্কা বছরে, এটা পার অ্যানাম। এই যে বেতনটা সেটা কিন্তু খুব বেশি ছিল না। এই স্বল্প বেতনে সোলজাররা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার জন্য জিনিসপত্রের যোগান নিয়মিত করা আর জিনিসপত্রের দাম স্থির রাখা প্রয়োজন ছিল। সেই কারণে মার্কেট কন্ট্রোল সিস্টেম করেছিলেন। যেখানে যেখানে আর্মি ক্যাম্প ছিল সেখানেই কিন্তু এটা হয়। সারা ভারতবর্ষে আলাউদ্দিন খলজির সাম্রাজ্যে কিন্তু এটা ছড়িয়ে পড়েনি। তাহলে ভারতবর্ষ সর্বত কার্যকর হয়নি। তাহলে কাদের সুবিধার জন্য করলো, কমন পিপল না সোলজার্স, কি মনে হয়? সোলজার। তাহলে এখানে কোনটা আনসার হবে? বি। বি। ঠিক আছে, বোঝা গেছে। তোমাকে যুক্তি দিয়ে দেখতে হবে আমি কেন করছি আনসারটা। ঠিক আছে, এখানে দেখো আমরা যখন আবার সাবজেক্ট লেখাই তখন কি করি, এখানে এগুলো দিল তো, এটা 1 2 3 4 করে দিল। এবার এ তে দিল 1 2 3, বি তে দিল 2 3 4, এই ধরনের আইএস বা বিসিএস মেন্সের কোয়েশ্চেন হয়। এখানে দেখো ডি যেটা আছে সেটাও কিন্তু একটা কারণ বলে দেখানো হয়, হিন্দু মার্চেন্টদের কন্ট্রোল করা বা তাদের ডোমিনেট করা, এটা কিন্তু একটা কারণ হিসেবে দেখানো হয়। টু স্টপ ইলিগাল ট্রেড প্র্যাকটিস, এটাও কিন্তু আনসার হয়। আর এটা কিন্তু কোনো মতেই আনসার হয় না, কারণ এটা কিন্তু কমন পিপলের ভালো খারাপের দিকটা তিনি মোটেই দেখতেন না, দেখতেন সোলজারদের ব্যাপারটা। যদি তিনি অনেক বড় বড় লেকচার দিয়েছেন আলাউদ্দিন খলজি, কিন্তু সেই ধরনের ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে যদি অপশনটা কিরম থাকতো, এই দেখতো তোমার 1 2 3 4 করতো, তাহলে কিন্তু আনসার হতো কিন্তু 2 3 4 আনসার হয়ে যেত এখানে, বুঝেছো? এগুলো হচ্ছে একটু উচ্চস্তরীয় কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলো হয়। তোমাদের বিসিএস করে সব তো, আমরা তো যারা পড়ায় সব তো খুব চিন্তা করে। সিডিএস এর কোয়েশ্চেন হচ্ছে বিসিএস এর থেকে 4 গুণ শক্ত। সিডিএস এর কোয়েশ্চেন, যারা সিডিএস দাও তারা জানে। সুতরাং সিডিএস এর কোয়েশ্চেন করলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। স্যার বিসিএস কি কন্টিনিউ হবে? অনেক কিছু তো শোনা যাচ্ছে। হ্যাঁ বলো। বলছি বিসিএস কি কন্টিনিউ হবে? অনেক কিছুই তো শোনা যাচ্ছে। না না, ওসব শোনা যাবে, ওটা কোনো ফ্যাক্টর না। মানে স্যার এবার শোনো, হবে। ওইসব কথা অনেক কিছু রটে। আজকেই দেখেছো মমতা তোমার 1 মাস এক্সট্রা দিয়ে দিয়েছে। তার মানে হ্যাঁ কি, হ্যাঁ, রাষ্ট্রনীতি বলে তো একটা 4% নীতি দিয়ে আছে, দিয়েছে। প্রশাসনের নীতি বলে তো একটা নীতি আছে। এই ভোটের পর অনেক কিছু গরম গরম কথা ছাড়াবে, কিছুদিন হয়তো হ্যাম্পার্ড হবে অনেক কারণে, সেটা সাধারণ ব্যাপার। পরীক্ষা হবে না যাবে কোথায়? স্যার ওইটাই একটু ভয় লেগেছিল, ওটা মানে শোনার পর থেকে। পুরো ভোটের রেজাল্ট বেরোনোর পরেই এমন একটা মানে অদ্ভুত একটা খবর প্রকাশ করলো, আমাদের পক্ষে তো খুবই ভয়ানক একটা ব্যাপার। হ্যাঁ, তোমরা কেন, আমরা যারা পড়াচ্ছি আমরাও চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা হয় না, বুঝেছো? আচ্ছা স্যার, নিশ্চিত। ডাব্লিউবিসিএস অফিসার তোমার এক্সেস হয়ে গেছে এরকম ব্যাপার তো নয়। না 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 ডাব্লিউবিসিএস অফিসারও এক্সেস হয়নি, ক্লার্কও এক্সেস হয়নি, রেলের চাকরি এক্সেস হয়নি, সব জায়গাতেই প্রচুর ডেফিসিট ফাঁকা পড়ে আছে। এক্সেস যেটা আছে সেটা স্কুল টিচার। হ্যাঁ সেটা হচ্ছে স্যার। একটা স্কুলে তোমার, আমার এখানে একটা স্কুল আছে 120 জন স্টুডেন্ট, 42টা টিচার সাবলিং করবে। হ্যাঁ স্যার। স্কুলের ক্ষেত্রে হয়তো নিয়োগ হয়তো হবে কিন্তু সেটা কমবে, কিন্তু তোমাদের যে চাকরি পরীক্ষার জন্য খাটছো এটা কোনোদিনই কমবে না, এটা উত্তরোত্তর বাড়বে। আর যত তোমার দেখবে ডিস্ট্রিক্ট ডিভিশন হবে তত দেখবে এগুলোর ডিমান্ড তত বাড়বে। নিশ্চিন্ত করলেন স্যার। মানে নিশ্চিন্ত না, এটা না হলে সকলেই চিন্তায় তো থাকে রে বাবা। মমতা একবারে তোমার হৃদয়হীন এরম বললে তো হবে না, আরো স্যার অনেক ভালো কোয়ালিটি আছে। হ্যাঁ বলো। বলছি এই যে তিনটে অপশনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড প্রায়োরিটি কোনটা কোনটা হবে একটু কাইন্ডলি বলবেন? মানে ফার্স্ট কোনটা প্রায়োরিটি যেটা ওই যে সাত আগের নম্বরটা? কোশ্চেনটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখো ফার্স্ট প্রায়োরিটি যেটা করলেন সেটা হচ্ছে এই শোল্ডারের জন্য, ঠিক আছে। একদম সেকেন্ড একদম প্রায়োরিটি কোনটা আছে, থার্ড প্রায়োরিটি সেকেন্ড, কোনটা আছে, মানে হ্যাঁ একদম তোমার সাজানো আছে। একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বি, সেকেন্ড প্রায়োরিটি হ্যাঁ, হচ্ছে টু স্টপ ইলিগাল ট্রেড প্র্যাকটিস, আর ডি হ্যাঁ, হচ্ছে টু কন্ট্রোল দ্য হিন্দু মার্চেন্টস এন্ড ট্রেডার্স। একদম ওই 1 2 3 করে ওটা করে নাও। ওকে ঠিক ওকে আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ক্যাভেলরিম্যান হু আর অলসো নোন অ্যাজ জেন্টলম্যান ট্রুপার্স। দারুণ কোয়েশ্চেন, এগুলো সবই বিসিএস মেন্স বা আইএস রিলেটেড। তো এখনো এইসব তো ভাগ হয় না, এই কোন গ্রুপ ডিতে এসে বসে আছে এসব কোয়েশ্চেন। ঠিক আছে, এখন সবই পড়তে হবে। বলছে কাদের তোমার জেন্টলম্যান ট্রুপার্স বা ভদ্রলোক সৈনিক কাদের বলা হয়? কুমাকিজ, স্যার অপশন সি। আহাদিজ,
বারওয়াদিস, থালিজ, কোনটা বলো, কি হবে বলো, আনসার কোনটা হবে বলো। এগুলো শোনো, এগুলো তোমাদের আনসারটা আমি ডাইরেক্ট বলে দিই, আনসার ছাড়া অন্য অপশন এখানে করার দরকার নেই। আহাদি, আহাদিকে বলা হয় জেন্টলম্যান টু। আহাদি সৈন্যটা কি, তোমরা দেখেছো মুঘল পিরিয়ডে সৈনিকদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আকবর একটা পদ্ধতি চালু করেছিল, মানসাবদারি সিস্টেম, তাই তো। তাহলে মানসাবদারি সিস্টেমে কি হচ্ছে, মনসাবদারদের কতগুলো র্যাঙ্ক ছিল, 33টা র্যাঙ্ক। র্যাঙ্ক অনুযায়ী সোলজার রাখার অধিকার এবং সেই পরিমাণ জমিদান করা হয়েছিল। তাহলে মনসবদার তো 33টা র্যাঙ্ক ছিল এবং 10 থেকে 10,000 পর্যন্ত সৈন্য রাখতে পারতো। তাহলে ধরো তোমরা যতজন ক্লাস করছো প্রত্যেকে মনসবদার, আর আমি এখানে রাজা হয়ে বসে আছি বা আমি এখানে সম্রাট হয়ে বসে আছি। আর তোমাদের প্রত্যেকের কাছে, কারোর কাছে 5,000 সৈন্য আছে, কারোর কাছে 3,000 আছে, কারোর কাছে 2,000 আছে। এবার আমি যখন যুদ্ধ করতে যাব তখন তোমাদের সকলকে কি বললাম, তোমরা সোলজার গুলো নিয়ে চলে এসো। তোমরা সকলে চলে এলে, সব মিলিয়ে সোলজার দাঁড়ালো তোমার 40,000 সোলজার দাঁড়ালো, তাদের নিয়ে আমি যুদ্ধ করতে গেলাম। কিন্তু হঠাৎ আমার সোলজার দরকার হলো, তখন কি করব? আমার কি কোনো নিজের বাহিনী থাকবে না? সম্রাটের কি কোনো নিজের বাহিনী থাকবে না? হ্যাঁ থাকবে। এই সৈন্যবাহিনীটা হচ্ছে আহাদি সৈন্য, যেটা বি অপশন করলাম, তাদের জেন্টলম্যান ট্রুপার্স বলে। তারা হচ্ছে ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেন্ড। মনসবদারদের যে সৈন্য থাকতো তার থেকে অনেক উন্নত মানের এই আহাদি সৈন্যদের বলা হতো জেন্টলম্যান ট্রুপার্স। আন্ডার কার আন্ডারে থাকতো? আন্ডার দ্য কন্ট্রোল অফ এম্পারার। তাহলে আহাদি বলতে কি বলা হয়? সোলজার্স ডাইরেক্ট কন্ট্রোল আন্ডার এম্পারার। ঠিক আছে। আর কামুকিস, বারওয়াদিস এগুলো তোমাদের পড়ার দরকার নেই, কোনো কালে তোমার পরীক্ষায় পাবে না এগুলো। ঠিক আছে। তাহলে আহাদি সৈন্যটা বুঝে রাখবে, সম্রাটের যে নিজস্ব সৈন্য প্রায় 50,000 মতো সৈন্য থাকতো, তারা হচ্ছে একদম মারাত্মক লেভেলের সৈন্যরা। ধরো কোনো একটা মনসবদার বিদ্রোহ করেছে, তো করতেই পারে, তাকে দমন করতে গেলে কি করতে হবে? সম্রাটের নিজস্ব বাহিনী যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যখন আমি ব্যাখ্যাটা দেবো না, এই আহাদি কাদের বলে, ইংলিশে না পারলেও বাংলায় লিখে রাখো, কোনো অসুবিধা নেই। আমাকে ব্যাপারটা মাথায় রাখতে হবে, আর কিছু না। জিনিসটা কি? নেক্সট, হুইচ শিখ গুরু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই অরঙ্গজেব? অরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন? কে হবে বলো? শেখ বাহাদুর স্যার। শেখ বাহাদুর। শেখ বাহাদুর। শেখ বাহাদুর আছে, গমেন সিং আছে, রামদেব আছে, অর্জুন দেব আছে। এখানে শেখ বাহাদুর হবে, তাই তো? একদম ঠিক। তাহলে আমি যদি বলি ফারুক সিয়ার। ফারুক শিয়ার। একদম ঠিক, ফারুক সিয়ার। তাকে 1716 সালে, সে কিন্তু শিখ গুরু নয়, তাকে 1716 সালে ফারুক সিয়ার কি করছে, পাগল হাতির পায়ের তলায় পিষ্ট করে হত্যা করছে। তাহলে গুরু গোবিন্দ সিং প্রথম গুরু না শেষ গুরু? শেষ। শেষ গুরু, 10th and the last। এবং তাকেও হত্যা করা হয়েছিল নান্ডুর নামক স্থানে হত্যা করা হয়েছিল, অ্যান আফগান সোলজার। রামদেব, রামদেব হবে না। অর্জুন দেব, অর্জুন দেবকে হত্যা করেছে কে? জাহাঙ্গীর হত্যা করেছে। একদম ঠিক। ঠিক আছে। অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করলো কেন? কি দরকার পড়েছিল অর্জুন দেবকে হত্যা করবে? জাহাঙ্গীরের ছেলেকে মনে হয় শুধু বিদ্রোহ করেছিল স্যার। একদম ঠিক। জাহাঙ্গীরের কোন ছেলে বিদ্রোহ করে শিখদের আশ্রয় গিয়েছিল? খসরু। খসরু। একদম ঠিক, খসরু। খসরু হচ্ছে জাহাঙ্গীরের রাজপুত পতি ছিল মানবাই বা রেবা তার ছেলে। মানবাই কিন্তু সুইসাইড করেছিল, কারণ জাহাঙ্গীর একটা লম্পট লোক ছিল। লম্পট শাসকরা কম বেশি প্রত্যেকেই হয়, একটু বেশি লম্পট ছিল। তো সেই কারণে কি হচ্ছে, মানবাই সুইসাইড করছে। তো তার ছেলে ছিল খসরু, সে কিন্তু তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং সে পারস্যে যাওয়ার সময়কালে, পারস্য মানে ইরান, যাওয়ার সময়কালে শিখ গুরুর সঙ্গে সাক্ষাৎ করে। ব্লেম আনা হয় অর্জুন দেব নাকি খসরুকে সমর্থন করেছে এবং আর্থিক সাহায্য দিয়েছে। সেই অপরাধে গরম চাটু বা তাওয়ার ওপর তাকে রেখে গরম বালি গায়ে ঢালা হয়। সেই মানে অবস্থাটা সহ্য করতে না পেরে শতদ্রু নদীতে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছেন অর্জুন দেব। ঠিক আছে। এখানে ঝাঁপ দেওয়ার কথাটা উজ্জ্ব থাকে, ওই গরম চাটুতে বসিয়ে তাকে হত্যা করা ছিল, এটাই বলা হয়। ঠিক আছে।
হুইচ ওয়াজ দ্য ফার্স্ট রুলিং ডাইনাস্টি অফ বিজয়নগর? বিজয়নগরের প্রথম ডাইনাস্টি কোনটা? তালুবার, আমি সঙ্গম। সঙ্গম, তালুবার, কোনটা হবে? সঙ্গম স্যার। অপশন সি। সঙ্গম। সঙ্গম সঙ্গম হচ্ছে 1 নম্বর, সালুব হচ্ছে 2 নম্বর, তুলুব হচ্ছে 3 নম্বর, আরাবিডি হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এবার সঙ্গম। সঙ্গম কথাটা কি আসে? সঙ্গম ডাইনাস্টি বিজয়নগরের একটা ডাইনাস্টি, এবং প্রতিষ্ঠা ছিল হরিহরান বুক্কা, জানা আছে। এখানে সঙ্গম লিটারেচার, সঙ্গম লিটারেচার আছে। এই সঙ্গম কথার অর্থ হচ্ছে কিন্তু হচ্ছে তোমার অ্যাসেম্বলি অফ পোয়েটস, সেই সঙ্গম কিন্তু আলাদা। দেখা যায় পাণ্ড্য সাম্রাজ্যের সময়কালে দাক্ষিণাত্যে মাদুরাই শহরে 3টে কবি সম্মেলন হয়েছিল, তাকে বলে সঙ্গম, অর্থাৎ অ্যাসেম্বলি অফ পোয়েটস। সেখানে সঙ্গম লিটারেচার হয়, এত্তুটকাই হচ্ছে, টলিকাপ্পায়াম হচ্ছে, অনেকগুলো সাহিত্য হচ্ছে। ঠিক আছে, আরেকটা আছে সঙ্গম এজ। সঙ্গম এজটা কি? সঙ্গম এজের মধ্যে 3টে ডাইনাস্টি পড়ে। কি কি? চোলা, 2 নম্বর হচ্ছে চেরা, 3 নম্বর হচ্ছে রাষ্ট্রকূট। পাণ্ড্য, না চোরচের পাণ্ড্য। এই 3টেকে নিয়ে হচ্ছে তোমার সঙ্গম এজ। তাহলে যদি বলো সঙ্গম এজের মধ্যে কোন ডাইনাস্টি পড়ে না, তাহলে এই 3টের বাইরে যেটা হবে সেটা হবে। ঠিক আছে, আমার চোলচের পড়েছি সম্ভবত, আমরা যখন ক্লাস করছিলাম পাণ্ড্য বোধহয় পড়েছি আমরা। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে।